যাদবপুর কাণ্ডের পর আমি এই প্রসঙ্গটা বলতে বাধ্য হচ্ছি যে যাদবপুর কাণ্ডের পর গত কয়েকদিন ধরে যেটা চলছে, যাদবপুরের ছাত্রদেরকে যারা নিজেদেরকে মাওপন্থী বলেন, যারা নিজেদেরকে মাওবাদী বলেন, নকশাল বলেন, তাদেরকে বলবো সেটা হচ্ছে যে সাহসটা কিন্তু শুধুমাত্র গাড়ির বনেটে বসা নয়। যদি আপনাদের সাহস দেখাতে হয় তাহলে আপনাদের নেতাদের বোঝান যে এটা মাওবাদ নয়, এটার সঙ্গে মাওবাদের বিন্দুমাত্র, মাও সেতুংয়ের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই, বরঞ্চ আপনারা যেটা করছেন সেটা মাও সেতুং বিরোধী কাজ করছেন। এটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্র বলে নয়, মাও সেতুং আলোচনা করার জন্য, যে কোনো বিরোধীর সঙ্গে, বিরোধী দলের সঙ্গে আলোচনা করার জন্য উনি সমস্ত রকম আপোষ করতে রাজি হয়েছিলেন। তার নিজের সৈন্য বাহিনী 1/3 করে দিয়েছিলেন। তিনি এই ধরনের চুক্তি পর্যন্ত করেছিলেন যে বিরোধীদের কোনোভাবেই তিনি উৎখাত করবেন না। সমস্ত রকম আপোষ করতে তিনি রাজি হয়েছিলেন। সেই সময় চুক্তিবদ্ধ হচ্ছিলেন, আলোচনা করছিলেন, এবং সেটা একদিন নয়, 1 ঘন্টা নয়, 45 দিন ধরে তিনি আলাপ আলোচনা করছেন, যখন চারিপাশ থেকে তার বিরোধীরা তার সৈন্যবাহিনীকে হত্যা করছে। তাহলে আলোচনার বিরোধী মাও সেতুং নন, বরঞ্চ তিনি সবথেকে বেশি বিরোধীদের সঙ্গে আলোচনার পক্ষে ছিলেন। 45 দিন ধরে আলোচনা করছেন। আর আজকে যাদবপুরের ছাত্ররা যারা নিজেদেরকে মাওপন্থী বলছেন, তারা 1 ঘন্টার জন্য ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করে উঠতে পারলেন না। এটা মাওবাদ? তারা বলছেন তারা ইউনিয়ন ইলেকশনের পক্ষে, আর দেশের ইলেকশনের পক্ষে নয়। দেশের ইলেকশন নিয়ে তারা মাথা ঘামাবেন না, দেশের সরকারে বিজেপি আসুক, যা কিছুই আসুক, সেটা নিয়ে তারা মাথা ঘামাবেন না। তারা ইউনিয়ন ইলেকশনের পক্ষে, অথচ দেশে কোনো পার্লামেন্ট থাকবে না, কোনো সংসদ থাকবে না, কোনো মন্ত্রী থাকবে না। এইটা মাও সেতুং বলেছিলেন। মাও সেতুং নিয়ে তাদের পড়াশোনা করার কথা নয়, নেতাদের করার কথা। তাহলে আপনারা নেতাদেরকে বলুন যে এটা মাও সেতুংয়ের নামে আপনারা ওনাকে অপমান করছেন। এবং এই যে আপনারা উঁচু পাঁচিলের ভেতরে বসে আপনারা বলছেন যে আপনারা রাজনীতি করছেন, এটা রাজনীতি নয়। যদি ছাত্র রাজনীতি করতে হয়, যদি বামপন্থী রাজনীতি করতে হয়, তাহলে সমাজের সমস্ত স্তরের কলেজের মধ্যে যান, সেখানে তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন আছে, সেখানে যান, গিয়ে বলুন যে আমরা একসঙ্গে বিজেপির বিরুদ্ধে, মোহন ভাগবত যখন কলকাতায় আসছে, চলুন আমরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে এই অবস্থান, বনেটে ওঠা, ধর্মঘট, এই কালো ব্যাজ পরানো, ভুখ হরতাল করা, এই সমস্ত কিছু আপনারা করুন মোহন ভাগবত যখন কলকাতায় আসছে। সেইটা আপনাদের দেখা গেল না। আপনারা এখন মাও সেতুংয়ের নাম করে বলছেন যে আপনারা বিরোধী, দেশের কোনো পার্লামেন্ট, কোনো মন্ত্রী কাউকে দেখলেই আপনারা তার সঙ্গে আর আলোচনা করবেন না। এটা মাও সেতুং শেখাননি। আপনারা লেনিনের নাম করেন, মাও সেতুংয়ের নাম করেন, এরকম লেনিন শেখাননি। সেটা হচ্ছে যে সোভিয়েত বা পঞ্চায়েতগুলো নর্মালি গড়ে উঠেছে, আমরা একমাত্র তার মধ্যে অংশগ্রহণ করব, আর দেশে পার্লামেন্ট, দেশে ভোট, দেশের গণতন্ত্র, দেশের সংসদ, সেটা নিয়ে আমাদের কোনো উচ্চবাচ্য থাকবে না, বরঞ্চ তার কোনো প্রতিনিধি আসলেই আমরা লম্পজম্প শুরু করব। তার মানে আসলে এটা, এর মধ্য দিয়ে আপনারা ব্রাউন শার্টদের সাহায্য করছেন। জেএনইউর ভেতর এমন কিছু আপনারা করেন যার ফলে আজকের দিনের যারা ফ্যাসিস্ট ব্রাউন শার্ট, তারা জেএনইউ এবং জেইউ, যাদবপুর এবং জেএনইউর মতো বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে সমস্ত ধরনের গণতন্ত্র তারা কেড়ে নিচ্ছে। তার দায় কিন্তু আপনাদেরকেও নিতে হবে। ফলত আপনাদের ছাত্র নির্বাচনের পক্ষে নিশ্চয়ই আমরা, কিন্তু আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে। দেশ জুড়ে এখন যে গণতন্ত্রটা প্রয়োজন, সেই গণতন্ত্রের পক্ষে যদি আপনাদের থাকতে হয়, তাহলে এই তথাকথিত এলিট রাজনীতি করে তারপরে এখান থেকে বেরিয়ে গিয়ে 50 লাখ টাকার বার্ষিক প্যাকেজ এবং এমন সমস্ত কর্পোরেট সেক্টর যেখানে বসের বিরুদ্ধে ইউনিয়ন তো দূরের কথা, একটা কথা পর্যন্ত বলা যায় না, সেখানে সাবলীলভাবে আপনারা চাকরি করবেন, আর আজকে আপনারা গণতন্ত্রের কথা বলবেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। বিশ্ববিদ্যালয় দখল করতে হবে থ্রু ইউনিয়ন ইলেকশন। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেক ছাত্র সংগঠন চাইবে দখল করতে। এটা দখল করার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা সবাই ছাত্র ইউনিয়ন ইলেকশনের পক্ষে। আমরা এরকমও শুনেছি যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে
মার্চের পর বা মার্চের মধ্যে নির্বাচন অ্যানাউন্স করতে হবে। আমরা এরকমও শুনছি, সেটা হচ্ছে যে এই উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে যে জটিলতাগুলো তৈরি হয়েছে সেখান থেকে দেরি হচ্ছে, আমরা জানি না। আমরা চাই যে দ্রুত নির্বাচনগুলো অ্যানাউন্সড হোক এবং এই দ্রুত নির্বাচনগুলোর মধ্য দিয়ে প্রত্যেকটা ছাত্র সংগঠন তারা চেষ্টা করুন ভোটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো দখল করার, এবং সেই প্রক্রিয়াটাই গণতান্ত্রিক বলে মনে করি। একটা শেষ প্রশ্ন থাকবে যে আপনি মাও সেতুংকে নিয়ে বলছিলেন, তার মতাদর্শের কথা বলছিলেন, তাহলে কোথাও গিয়ে কি যারা মাওবাদী হিসেবে আখ্যায়িত হচ্ছে যাদবপুরে তারা মাওবাদীও নয়? যারা বিজেপি নিজেদের হিন্দুত্ববাদী বলে তারা কি হিন্দুত্ববাদী? তারা কি হিন্দু ধর্মে বিশ্বাস করে? মোটেই করে না। আজকে সিপিআইএম নিজেকে মার্ক্সবাদী বলে, তারা কি মার্ক্সবাদে বিশ্বাস করেন? যদি করতেন তাহলে আজকে এই 2024-25 সালে কমিন্টার্নের 2024 সালের যে ভুল, তার 100 বছর পর সেই ভুলটাই আবার তারা, সেই অন্যায়টাই তারা আবার দ্বিতীয়বার করতেন না, হিটলারের উত্থানের পেছনে দাঁড়াতেন না। আজকে যারা নিজেদের মাওবাদী বলছেন তারা মাও সেতুং পড়ুন। মাও সেতুং যেভাবে অন কোয়ালিশন গভর্নমেন্টের মধ্য দিয়ে পার্লামেন্টের পক্ষে দাঁড়িয়েছেন, তিনি যেভাবে একটি তৃতীয় শক্তির, যাকে বলে আমেরিকার মতো একটি শক্তি মাঝখানে থাকবে, আমরা কুওমিন্টাংয়ের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি তৈরি করব চায় না, তার পক্ষে দাঁড়িয়েছেন। তিনি যেভাবে 45 দিন ধরে এমন একটা শক্তির সঙ্গে আলোচনা চালাচ্ছেন, যারা সেই মুহূর্তে হাজার হাজার তার নিজের সাথীদের মারছে, এবং তার জন্য আলোচনার জন্য তার নিজের সৈন্যবাহিনীকে 1/3 কমিয়ে দিতে রাজি হচ্ছেন, কোনো সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে তাদের উৎখাত করবেন না এই কথা পর্যন্ত দিচ্ছেন। সেটা ওরা মানেনি, যাদের সঙ্গে চুক্তি হয়েছে তারা মানেনি, মাও সেতুং চুক্তি ভঙ্গ করেননি। তাই এরা মাওবাদী নয়। এরা কে তাহলে? এরা আসলে সমাজে এমন একটি বিশৃঙ্খল বাহিনী তৈরি হচ্ছে যারা শেষ পর্যন্ত আরএসএসের বাম শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, চাক বা না চাক। আমি চাই না, এটা আমার বলতে ভালো লাগছে না, কিন্তু বাস্তবত আজকে যারা ব্রাউন শার্ট, সেই ব্রাউন শার্টদের যাকে বলে সহায়ক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তারা যে একটা কথা বারংবার বলে, আপনারা কোনো কথা বললে 30 সেকেন্ড মানে বিভিন্ন ধরনের মন্তব্য করলে যাদবপুরের ভিতরে এসে যাদবপুরের প্রবেশিকা দিয়ে ভিতরে চান্স পেয়ে তারপরে বলুন, এই কথার মধ্যে কি আপনি উদ্যত্ত দেখতে পাচ্ছেন? এই কথার সাথে তো বামপন্থার কোনো সম্পর্ক নেই। গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে যে সাধারণ ঘরের ছেলেপিলেরা, যাদের তোমাদের মতো বছর বছর 8টা করে প্রাইভেট টিউটার জোটেনি, যারা পড়াশোনার পেছনে দামি দামি বই কিনতে পারেনি, যারা নিজেরা পরিশ্রম করার পর, বাবার দোকানটাতে হেল্প করার পর, কৃষিকাজে হেল্প করার পর দিনে 2 ঘন্টা পড়ার সময় পেয়েছে, যাদের বাড়িতে ঠিকঠাক খাবার পর্যন্ত জোটেনি, মেধা তো এগুলোর সঙ্গে যুক্ত। তোমাদের তো ছোটোবেলা থেকে লাখ লাখ টাকা তোমরা পেয়েছো, তার মানে এরকম নয় যে তোমাদের মধ্যে সাধারণ ঘরের ছেলে কেউ নেই, আছে। কিন্তু সমাজে এই সাধারণ ঘরের ছেলে থেকে মেধাযুক্ত হওয়াটা কিন্তু ব্যতিক্রম। তাহলে তোমরা আজকে বামপন্থার কথা বলছো, তোমাদের এটা বোঝার কথা যে এই মেধা, তোমাদের মতো অনেকেরই যোগ্যতা আছে। এই যে আমি আজকে এত বড় বড় কথা বলছি, আমার থেকে অনেক বেশি লোকের এই যোগ্যতা আছে, তারা সুযোগ পায়নি তাই তারা বলতে পারছে না। তাই এই কথাটা অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণ্য কথা বলে আমি মনে করি।